সরকার বদলের পর সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, দর্শক, মমতা ব্যানার্জির যুদ্ধের ঘোষণায় তার কর্মীরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজপথে নামেছে। এই মুহূর্তে রণক্ষেত্র ভারতের রাজপথে। এদিকে আজ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজপথে ধ্বংসলীলা চলে। শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জির কর্মীরা মুখোমুখি সংঘর্ষে হাইকোর্টের আদেশে শুভেন্দু অধিকারী শাস্তি হয়েছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন। গতকাল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখার পর মানুষ ভুলেই গেছে যে তারা সরকার পরিবর্তন কেন করেছিল। শুভেন্দু অধিকারীর কাছে আমার এই মুহূর্তে একটাই প্রশ্ন, আপনারা কি সত্যি অন্নপূর্ণা ভান্ডার আমাদের পশ্চিমবঙ্গে মা বোনদেরকে দিতে চান আদৌ? কারণ আপনারা যে কাজটা করলেন সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। রাজ্যে পালা বদলের পরেই কলকাতা বিমানবন্দরের মসজিদ সরানো নিয়ে কড়া অবস্থান সরকারের। পাল্টা মসজিদ সরানো নিয়ে সরব মসজিদ কমিটি থেকে শুরু করে একাধিক সংখ্যালঘু সংগঠন। কলকাতা বিমানবন্দরের রানওয়ের পাশে মসজিদ সরানো নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। যেসব মানুষ একসময় জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপিকে সমর্থন করেছিল, তারা এখন বলছে এই সরকার আমরা চাই না। বৈঠকে উপস্থিত বিজেপির নেতা গৌতম চট্টোপাধ্যায়কে বক্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জনগণ এখন সরাসরি বলতেছে বিজেপি সরকার চাই না, শুভেন্দু অধিকারীকে চাই না। এইদিকে মমতা ব্যানার্জি সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং মমতা ব্যানার্জি তার কর্মীদেরকে দিয়ে পশ্চিমবঙ্গের রাজপথে অসংখ্য ঘটনা ঘটায় এবং বিজেপি সরকারের কর্মীদেরকে আহত করে। দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গ সহ সম্পূর্ণ ভারতের রাজনীতি নিয়ে গত কিছুদিন ধরেই খেলা চলছে। এই খেলার মধ্যে আজকে নতুন অনেক ঘটনা ঘটে, শুভেন্দু অধিকারী বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মমতার অ্যাকশনে যা যা হয় এবং পশ্চিমবঙ্গের অবস্থা। সরকার বদলের পর সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা হচ্ছে সেটা তৎকালীন সরকারের যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, যেটা এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার নামে বেশ জনপ্রিয়। সেই অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে চালু হবে বা ফর্ম যেটা রয়েছে সেটা কিভাবে ফিল আপ করা হবে, কারণ ইতিমধ্যেই সেই ফর্ম প্রকাশ করা হয়েছে। তারপর থেকেই প্রচুর প্রশ্ন আসতে শুরু করেছে। প্রচুর মানুষ বলছেন এ তো বড্ড জটিল বিষয়, যেখানে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছিল ভীষণ সহজভাবে এই ফর্মকে রাখা হচ্ছে, বাংলা ভাষাতে রাখা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সেই ফর্ম ফিল আপ করতে পারেন। বাংলা ভাষায় রাখা হবে এবং ইংরেজি ভাষাতেও রাখা হবে এবং বেশ কিছু শর্তের কথাও বলা হয়েছে, কারা কারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন সেই বিষয়টা বলা হয়েছে। কিন্তু সেই ফর্মটি দেখতে কেমন হয়েছে এখনো পর্যন্ত আপনারা অনেকেই দেখেননি সেই ফর্ম দেখতে কেমন হয়েছে এবং সেই ফর্ম কিভাবে পূরণ করতে হবে, সঠিকভাবে পূরণ কিভাবে করতে হবে, এবার আপনাদেরকে সেই বিষয়টাই একটু দেখাবো আমরা। সেই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে, যে ফর্মটা পূরণ করলে আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কিন্তু ঢুকে যাবে। এবার সেই বিষয়টার দিকে একটু নজর রাখতে হবে। আপনাদেরকে সেই ফর্মটা একটু দেখাই। দেখুন, এইটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই হচ্ছে সেই ফর্মের প্রথম পৃষ্ঠা। এরকম 12টি পৃষ্ঠা রয়েছে। সেই 12টি পৃষ্ঠার মধ্যে একটি পৃষ্ঠা আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যেখানে কি লেখা রয়েছে, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিকা অথবা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। একটু বড় করে দেখাই, দেখুন। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, প্রতিটি বিভাগকেই পূরণ করার কথা বলা হয়েছে। এখানে অপশনাল বলে কিন্তু কিছু নেই। সেক্ষেত্রে কি কি আপনাকে পূরণ করতে হবে? পারিবারিক পরিচয়, আপনার পরিবারের পরিচয়টি দিতে হবে, পরিবারের প্রধানের নাম দিতে হবে, পুরো নামটা লিখতে হবে, আধার কার্ড অনুযায়ী কিন্তু দিতে হবে, যেটা আধার কার্ডে নাম রয়েছে সেইটা দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে। কিভাবে লিখতে হবে না, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ না মহিলা সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করতে হবে এবং যিনি পরিবারের প্রধান তার আধার নম্বর দিতে হবে। ধরুন আপনার পরিবারের প্রধান
আপনার বাবা, তাহলে সেটা দিতে হবে, বা আপনার পরিবারের প্রধান হচ্ছেন আপনার স্বামী, তাহলে তার ডিটেলস দিতে হবে। যদি মা হন পরিবারের প্রধান, তাহলে সেই ডিটেলসটা দিতে হবে। যদি ঠাকুমা হন, তাহলে সেই ডিটেলসটা দিতে হবে। যিনি প্রধান সেই বিষয়টা কিন্তু দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে সেটাও দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কতজন, শুধুমাত্র সংখ্যাটা লিখতে হবে। ঠিকানা দিতে হবে, যোগাযোগ নম্বর দিতে হবে। আর এই যোগাযোগ নম্বরটা কার না, প্রধানের। আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা যুক্ত রয়েছে তার, দেখুন এখানে লেখা রয়েছে আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে আধার নম্বর কার্ডের সঙ্গে যেটা লিংক করা রয়েছে। তারপরে দেখুন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আপনার কি সম্পর্ক সেই ডিটেলসটা দিতে হবে। তারপরে পরিবার প্রধানের সেই গোটা ডিটেলসটা কিন্তু আবার এখানে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম পাতা। এবং দ্বিতীয় পাতার ক্ষেত্রে আমি এখানে এই গোটা বিষয়টা নিয়ে যখন আলোচনা করছি, আমার সঙ্গে রয়েছে আমার কলিগ সুজয়। আমি সুজয়ের কাছে একবার যাব। সুজয়, এই যে প্রথম থেকে বারবার বলা হচ্ছিল যে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করবার জন্য যতটা সরল করা যায় সেই ব্যবস্থাটা মাথায় রাখা হচ্ছে, কিন্তু যখন ফর্মটা আমরা দেখছি তখন দেখছি প্রথম কথা একটা মোটা বাঞ্চ, 12 পাতা মানে অনেকগুলো পাতা, সেই পাতা ফিল আপ করতে হবে। দক্ষিণ 24 পরগনার এক প্রত্যন্ত গ্রামে উঠোনে দাঁড়িয়ে কাঁদছিলেন এক নারী খামারে। স্বামী নেই, 2 সন্তান স্কুলে পড়েন। সংসারের সেই সম্বলটুকু জড়ো করে প্রায় 28 লাখ টাকার গরু ব্যবসা দাঁড় করেছিলেন। নিজের জমি বন্ধক রেখে আত্মীয়দের কাছ থেকে ধার নিয়ে, এমনকি বোনেরা পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে গয়না এনে দিয়েছিল তাকে সাহায্য করার জন্য। আর এখন সেই নারী ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলছেন, শুভেন্দু বাবু একবার আমাদের বাড়িতে এসে দেখে যান আমরা মিথ্যা বলছি নাকি সত্য। এই কান্না শুধু একজন মুসলমানের নয়, একজন হিন্দু খামারি, যিনি একসময় বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসেছেন, অথচ আজ সেই সরকারের সিদ্ধান্তই তার পুরো জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই দৃশ্যটা এখন শুধু একটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই। দক্ষিণ 24 পরগনার সাকসার গ্রাম থেকে বারাসত, দেগঙ্গা থেকে বসিরহাট, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় একই আতঙ্ক, একই হতাশা আর একই প্রশ্ন করে বেড়াচ্ছে। এর মাঝে বসবাসরত 2 নম্বর ব্লকে অনুষ্ঠিত একটি শান্তির বৈঠকে নতুন করে পুরো পরিস্থিতিকে আরো আলোচনায় নিয়ে এসেছে। শাসন থানার পুলিশের উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন মসজিদের ইমামরা। আর সেখানে এমন একটি ঘোষণা আসে যা মুহূর্তের মধ্যে পুরো পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রে চলে যায়। ইমামদের পক্ষ থেকে জানানো হয় তারা গরু কোরবানি থেকে বিরত থাকবেন। শুধু এই বছর নয়, ভবিষ্যতে তারা সরকারি নির্দেশিকা মেনে চলার পক্ষে অবস্থান নেবেন। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি তাজ মোহাম্মদ বলেন, কোরবানি শুধু গরু দিয়েই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অন্য পশু দিয়েও ধর্মীয় বিধান পালন করা সম্ভব। একই সঙ্গে তিনি আরো দাবি তুলেছেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করতে হবে এবং গরুর মাংস বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই বক্তব্য অনেকের কাছেই ছিল বিস্ময়কর। এবার অনেকের কাছে এটি একটি অত্যন্ত কৌশলী রাজনৈতিক অবস্থান, কারণ ইমামদের বক্তব্যে একটি বিষয় খুব স্পষ্ট ছিল, তারা প্রকাশ্যের সংঘাত এড়িয়ে যেতে চাইছেন। তাদের ভাষা গো হত্যা করা চলবে না, সরকারি আইনের খেলাফত করা যাবে না, কোনো রাজনৈতিক অনুষ্ঠানে আমরা পা দেব না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বিজেপির সম্ভাব্য রাজনৈতিক কৌশল, কারণ অনেকের ধারণা ছিল এই ইস্যুতে মুসলিম সমাজ উত্তেজিত প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু ইমামদের শান্ত অবস্থান পুরো পরিস্থিতির গতিপথ বদলে দিয়েছে। কোনো সহিংসতা ছাড়াই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ক্ষোভের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হিন্দু খামারিরাও। সাকসার গ্রামের এক খামারি জানাচ্ছেন, বছরের পর বছর ধরে ধার দেনা করে গরু পালন করছেন তিনি। তার 3 মেয়ে 2 ছেলে। মেয়ের বিয়ে দেওয়ার স্বপ্ন ছিল, ঘর তৈরির পরিকল্পনা ছিল, কিন্তু এখন সেই গরু বিক্রি হচ্ছে না। অন্য একজন খামারি বলছেন, শুধু ভুসির দোকানে তার 5 লাখ টাকা দেনা। মহাজন প্রতিদিন বাড়িতে এসে টাকা চাইছে, কিন্তু টাকা আসবে কোথা থেকে? সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে সেই খামারের কথায়, যিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন, আমাদের হাতে বিষ তুলে দিন, আমরা খেয়ে মরে যাই, বাচ্চাদেরও খাইয়ে দেব। এই কথাগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে, কারণ এটি কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি বেঁচে থাকার শেষ আর্তনাদ। সবচেয়ে বড় ধাক্কা এসেছে অন্য জায়গায়। এই ক্ষোভ এখন বিজেপির নিজেদের ভোটারদের মধ্যে থেকেই প্রকাশ্যের সামনে আসছে। যেসব মানুষ একসময় জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপিকে সমর্থন করেছিল, তারা এখন বলছে এই সরকার আমরা চাই না। বৈঠকে উপস্থিত বিজেপির নেতা গৌতম চট্টোপাধ্যায়কে বক্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি বলছেন, সরকার কোরবানি পুরোপুরি বন্ধ করার কথা বলেনি, কিছু নিয়ম মেনে গরু কোরবানি করা সম্ভব, কিন্তু ঠিক তার পরপরই ইমামদের গরু কোরবানি থেকে বিরত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। এই দ্বৈত অবস্থান নিয়ে এখন প্রশ্ন তুলছে। একজন হিন্দু খামারে সরাসরি অভিযোগ করে বলছেন, মমতা দিদির আমলে আমরা গরু পালন করতাম, বিক্রি করতাম, সংসার চালাতাম, এখন সব বন্ধ হয়ে গেছে। এই তুলনাটা এখন রাজনৈতিকভাবে সবচেয়ে স্পর্শকাতর হয়ে উঠেছে, কারণ বিজেপি যেখানে ধর্মীয় আবেগের রাজনীতিতে লাভের হিসাব খুঁজছিল বলে বিরোধীদের অভিযোগ, সেখানে বাস্তবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের সাধারণ খামারিরা। অন্যদিকে মুসলিম সমাজের ভেতরে এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। অনেকে
অনেকেই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষের মতামত ছাড়া এমন ঘোষণা কতটা যৌক্তিক। কেউ কেউ মনে করছেন এই ধর্মীয় অধিকারের প্রশ্ন, আবার অনেকে এটিকে দীর্ঘমেয়াদী সংঘাত এড়ানোর কৌশল হিসেবেও দেখছেন। তবে পরিস্থিতির সবচেয়ে বড় বাস্তবতা হলো এই সংকট শুধু ধর্মীয় নয়, এটা পুরো একটা অর্থনৈতিক চক্রকে নাড়িয়ে দিয়েছে। গরু পালনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কাঠামো। খামারি, পশু খাদ্য ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কষায় মাংস বিক্রেতা, চামড়া ব্যবসায়ী, অসংখ্য মানুষের জীবিকা এই এক মৌসুমের সঙ্গে জড়িত। একটি গরু বিক্রির মানে বহু মানুষের ঘরে অর্থ পৌঁছানো, আর এখন সেই প্রবাহ কার্যত থমকে গেছে। রাজ্যের রাজনৈতিক পথ পরিবর্তন ও নতুন সরকার গঠনের পর থেকে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে নজিরবিহীন তৎপরতা শুরু হয়েছে। রাজ্যে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর তোড়জোড় শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রীর এই সংক্রান্ত ঘোষণার পর থেকে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর থানা এলাকায় হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন সীমান্তে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনি জটিলতা ও প্রশাসনিক করা ব্যবস্থা থেকে বাঁচতে গত কয়েকদিন ধরে শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে এসে আত্মসমর্পণ করতে শুরু করেছে। গত মঙ্গলবার থেকে হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভিড় দেখা যাচ্ছে। স্বরূপনগরের বেথারি হাকিমপুর সীমান্তে বৃহস্পতিবারও ভিড় জমান শতাধিক বাংলাদেশি নাগরিক। গত কয়েকটা দিনে সীমান্ত এলাকায় প্রায় 350 বাংলাদেশের উপস্থিতির খবর মিলেছে। তাদের মধ্যে প্রায় 250 জনকে স্বরূপনগর ও বাদুড়িয়া বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পর অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের দেশে ফেরার হিড়িক পড়েছে সীমান্তে। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় 100-র বেশি বাংলাদেশিকে ভিড় জমাতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে কড়া নির্দেশ 250 জনকে হোল্ডিং সেন্টারে রাখা, কারণ বিএসএফ ও জেলা প্রশাসন একদিকে তাদের নাম সঠিক আছে কিনা তথ্য যাচাই শুরু করেছে, বাংলাদেশে এক নাম, ভারতে আর এক নাম, এরকম সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা তারা কিভাবে পেত সেই বিষয়ে তারা জানিয়েছে। কেউ 2 বছর, 3 বছর, কেউ আবার 5 বছর, এমনকি 10 বছর আগে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সীমান্ত দিয়ে কেউ জলপথে, কেউ আবার স্থলপথে দালাল মারফত মোটা অর্থ দিয়ে এদেশে ঢুকেছে বাংলাদেশে অনুপ্রবেশকারী। কাজল কি বলছেন শুনবো। এখানে আছি ছোট থাকতে এসে কিচ্ছু হয়নি, ওসব বুঝি না বাবা, ওই কিছু জানি আমাকে কিছু বানাই জিনিস না। দমদম ওখানে থাকতাম, ওরা আমি বিক্রি করে খাতাম, বিক্রি করে। যখন আসছিলেন তখন কত দালাল মারফত আসছিলেন? না না, কোনো দালাল ধরিনি। কোন দিক দিয়ে আসছে? এই বেড়া ঘুরতে যেতাম। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ছিটে ওখানে থাকতে পারছি না, থাকতে দিচ্ছে না। কেন? না, হাত দিচ্ছি না? থাকতে দিলে চলে এসব লোক এখানে চলে আসে বলেন। কোনো কাগজপত্র? না, কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ভোটও দেননি? না, কিচ্ছু নেই। আধার কার্ড, আই না না, কিচ্ছু নেই। দেখেন আমার ব্যাগ চেক করে। কোথায় বাংলাদেশে বাড়ি কোথায়? কালিয়া থানা, বড়গাঁ। কোন জেলা? কালিয়া থানা। বাংলাদেশে অনুপ্রবেশকারী ছোটন কি বলছেন শুনবো। কলকাতা কোথায় থাকছেন? দমদম। দমদম। এই ওখানে এমনি বেঞ্চেলের কাজ করতাম, পৌরসভার। পৌরসভার কাজ? হ্যাঁ, মিউনিসিপালিটির পৌরসভার কাজ করতাম। কতদিন আগে এসেছিলেন বাংলাদেশ থেকে? এই আমি তো ছোটবেলা থেকেই জন্ম আমার এখানে, আমি যবে থেকে আছি আমার জন্ম এখানে। আমি দেখছি এখানে আমার মা বাবা, মানে ওরা মা আছে এখানে, বাপও ছিল এখানে। মার সাথে বাপ মানে ওরা ঝগড়া করে কেটে 3-4 বছর আগে চলে গেছে। সেই চলে গেছে আর আসি কোথায় বাড়ি বাংলাদেশ? বাংলাদেশে। আমার বাড়িটার নাম কোথায়? কালিয়া থানা। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েছেন যা সম্পূর্ণ বেআইনি, তারই চিহ্নিতকরণের কাজ চলছে। তাদের উপযুক্ত নথিপত্র যাচাই করে বিজেপির সঙ্গে বিএসএফ এর বৈঠকের পর তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে, সেখানে যেমন একদিকে স্বাস্থ্য, অন্যদিকে খাবার, নিরাপত্তা সবটাই আন্তর্জাতিক আইন মেনেই করা হচ্ছে, যাতে দেশে ফেরার আগে কেউ অসুস্থ বা নিরাপত্তাহীনতায় না ভোগে। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের জোরালোভাবে তুলে ধরেন সরকারের ডিটেক্ট, ডিলেক্ট, ডিপোর্ট নীতি। তার বক্তব্য, বহুদিন ধরে এই আইন থাকলেও রাজনৈতিক স্বার্থে তা কার্যকর করা হয়নি, এবার দেশের এবং রাজ্যের স্বার্থে সেই আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ধরার পর কোর্টে পাঠানোর কোনো প্রয়োজন নেই, পুলিশ সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। বিএসএফ ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে থাকা চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠাবে। তার দাবি, বেআইনি অনুপ্রবেশকারীদের বছরের পর বছর জেলে রেখে সাধারণ মানুষের করের টাকায় খাওয়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজ্যে অনুপ্রবেশ রুখতে দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠানো হয়েছিল।
সেই নির্দেশিকায় বলা হয় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার আইনি প্রক্রিয়া চালু করতে হবে। সব মিলিয়ে রাজ্যের নতুন সরকারের বার্তা স্পষ্ট, সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে এবার কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। সরকারের নতুন স্লোগান ডিটেক্ট, ডিলিট আর এবার ডিপোর্ট। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমাদের দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং ভারতীয় রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।